হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। জিকে একাডেমি চ্যানেলে আমি সর্বজিৎ তোমাদের সকলকে স্বাগত জানাই। মডার্ন হিস্ট্রিতে আমরা এ ব্রিফ হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া এই বইটাকে সামারি করছিলাম এবং এখানে এই বইটার মাধ্যমে আমি তোমাদেরকে মডার্ন হিস্ট্রি সম্পর্কে পড়াচ্ছিলাম এবং এখানে আমরা আগের দিনের চ্যাপ্টার অব্দি আগের দিনের মানে যে টপিকটা আমি কমপ্লিট করে এসেছি সেটা হচ্ছে জিন্নার 14 পয়েন্ট। তো সেইটা যে চ্যাপ্টারটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব। তো তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে আমাকে ফলো করোনি তো এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে অবশ্যই ফলো করে নাও এবং এখানে গেলে তোমরা পিডিএফ পেয়ে যাবে এবং ক্লাসের নোটিফিকেশন ঠিক সময় পেয়ে যাবে। তো প্লিজ তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ফলো করো। এছাড়া যদি কোনো ডাউট থাকে, কোশ্চেন থাকে, টেলিগ্রাম গ্রুপে আমায় জিজ্ঞেস করতে পারো, আমি সেখানে অ্যান্সার দেবো। আর ফেসবুক পেজ রয়েছে, সেখানেও ফলো করতে পারো ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য। এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে এবং পরপর সাজানো রয়েছে কিভাবে তোমরা পড়বে। তো সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, প্লেলিস্টে যাও, যারা এখনো দেখোনি তারা এখানে গেলে দেখতে পাবে। আর যদি তোমরা নতুন হও সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে ইউটিউবের তরফ থেকে এবং তোমরা এই চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে থাকবে। প্লাস তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তো প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। তো চলো শুরু করবো আজকের টপিক, চ্যাপ্টার নাম্বার 19। 19 নম্বর চ্যাপ্টারে আমরা চলে এসেছি। তোমরা তোমাদের যাদের কাছে এই বইটা রয়েছে অবশ্যই 19 নম্বর চ্যাপ্টারে চলে আসবে এবং এখানে পেয়ে যাবে একটা নতুন চ্যাপ্টার। এই চ্যাপ্টারের টাইটেল হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, এবং তার সঙ্গে রাউন্ড টেবিল কনফারেন্স বা গোল টেবিল বৈঠক। এই দুটো টপিক এখানে কভার করা হয়েছে এবং এই দুটো টপিককে আমরা কয়েকটা ভাগে ভাগ করে কয়েকটা পার্ট করে আমি তোমাদেরকে বোঝাবো। আজকে ফার্স্ট পার্ট। তো চলো শুরু করা যাক আজকে এই টপিক। তো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন এইটা কেন শুরু হলো বা এটা হওয়ার পিছনে কিছু কারণ তো অবশ্যই ছিল, সেই কারণগুলো কি? এর আগে আমরা যেটা দেখে এসেছি যে কংগ্রেসের এই সময় লক্ষ্য বারে বারে যে ডমিনিয়ন স্ট্যাটাস পাওয়া বা স্বায়ত্তশাসন লাভ করা। এই জন্য তারা একটা সংবিধানও তৈরি করে বা সংবিধানের খাসড়া তৈরি করে, যেটা আমরা দেখেছিলাম নেহেরু রিপোর্টের মাধ্যমে আগের চ্যাপ্টারে। এবং নেহেরু রিপোর্ট অনেকেই মানেনি, যেমন কংগ্রেসেরই যারা যুবক শ্রেণী ছিল তারা এটা মানতে পারছিল না যে আমরা এখনো পর্যন্ত কেন ডমিনিয়ন স্ট্যাটাস চাইবো, আমরা কেন পূর্ণ স্বরাজ বা পূর্ণ স্বাধীনতা চাইবো না। অন্যদিকে মুসলিম লীগ প্রথমে কংগ্রেসের সঙ্গে থাকলেও পরবর্তীকালে তারা তাদের আলাদা ডিমান্ড দিতে থাকে, যেটা আমরা আগের দিন জিন্নার যে পয়েন্টগুলো ছিল সেখানে দেখেছিলাম। তো এইগুলো হওয়ার পরে আবার কংগ্রেসের মধ্যে কথা উঠতে শুরু করে, আর ডমিনিয়ন স্ট্যাটাস না, এবার পূর্ণ স্বরাজ দাবি করা উচিত। এবং সেইটা শুরু হচ্ছে ক্যালকাটা সেশন বা কলকাতার অধিবেশনে। প্রতি বছর কংগ্রেসের একটা করে অধিবেশন বসতো ডিসেম্বর মাসে, এবং এই অধিবেশনটা বসে 1928 খ্রিস্টাব্দে কলকাতাতে। It was the Calcutta session of the Congress in December 1928 that the Nehru report was approved, but the younger elements led by Jawaharlal Nehru, Subhash Bose and Sattyamurthy expressed their dissatisfaction with dominion status as the goal of Congress. অর্থাৎ ডিসেম্বর 1928 খ্রিস্টাব্দে এই নেহেরু রিপোর্ট কলকাতা অধিবেশনে পাস হয়ে যায়, কংগ্রেস এটাকে পাস করে দেয়। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের মধ্যে থেকে এরকম বিরোধগুলো আসছিল, বিশেষত যারা যুবক শ্রেণী ছিল, জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু, সত্যমূর্তি, এরা বাধা দিতে থাকে এবং এরা বলতে থাকে যে আমরা এই ডমিনিয়ন স্ট্যাটাসকে মানছি না, আমাদের এখন পূর্ণ স্বরাজ দরকার। কংগ্রেস এই সময় বুঝতে পারে যে যতই পাস করা হোক, যতই কিছু লোকের বিশেষত গান্ধীজির এতে অনুমোদন থাকলেও যে আমরা এখন ডমিনিয়ন স্ট্যাটাস চাইবো, কিন্তু যারা ইয়ঙ্গার শ্রেণী তারা যদি না চায়, অ্যাকচুয়ালি কংগ্রেসের সবাই যদি না চায় তাহলে এটা সম্ভব নয়। তো তখন একটা সবার মধ্যে একটা কথাবার্তা হতে থাকে কি করা যেতে পারে। তো এরা যারা ইয়ঙ্গার শ্রেণী ছিল তারা চাইছিল সেই সময় পূর্ণ স্বরাজ বা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, সম্পূর্ণভাবে স্বাধীনতার ওপরে কোনো ব্রিটিশরা থাকবে না, পুরোপুরি ভারত শাসন করবে ভারতীয়রা এবং ব্রিটিশরা এই দেশ থেকে চলে যাবে, এইটার দাবি তারা জানাতে থাকে। অন্যদিকে গান্ধীজি এবং মতিলাল নেহেরু যারা এই সময়
একটু এজেড লিডার ছিলেন, তারা চাইছিলেন যে ঠিক আছে এখন কিছুদিন অবধি সময় দেওয়া যাক ব্রিটিশদের, যে ডোমিনিয়ন স্ট্যাটাস যদি তারা দেয় তো ভালো, না হলে আমরা গিয়ে ডাইরেক্ট এই পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন শুরু করব। তো এই জন্য ফাইনালি দুটো দলের মধ্যে একটা কথাবার্তা বলে বা এই যেটা বিরোধটা ছিল সেটা মেটানো হয়, এবং সেটা ঠিক হয় যে 2 বছর কংগ্রেস ব্রিটিশ সরকারকে একটা সময় দেবে। 2 বছরের মধ্যে যদি ব্রিটিশ সরকার ডোমিনিয়ন স্ট্যাটাস দেয় তাহলে ভালো, না হলে আমরা পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন করব। আরো কথাবার্তা হয় এবং সেটা নেমে আসে 1 বছরে, অর্থাৎ ফাইনালি ঠিক হয় যে 1 বছর টাইম ব্রিটিশ সরকারকে দেওয়া হবে। এর মধ্যে যদি ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হয় তাহলে ভালো, যদি না দেওয়া হয় তাহলে আমরা পূর্ণ স্বরাজের জন্য আন্দোলন শুরু করব। তো এইটাই এখানে লেখা রয়েছে, লেটার আন্ডার প্রেসার ফ্রম দ্য ইয়ঙ্গার এলিমেন্ট দিস পিরিয়ড ওয়াজ রিডিউস টু 1 ইয়ার। যে 2 বছর পিরিয়ড ছিল সেটা 1 বছরে নামিয়ে নিয়ে আসা হয়। এবার 1 বছর নামিয়ে নিয়ে এসে এটা বলা হয়, যেটা আমি একটু বললাম যে 1 বছরের মধ্যে যদি দেওয়া হয় নয়তো আমরা পূর্ণ স্বাধীনতার দিকে যাব। অন্যদিকে 1929 সাল ভারতের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ বছর। এই বছরে একাধিক বড় বড় ঘটনা আমাদের সামনে উঠে আসে, যেমন 1929 খ্রিস্টাব্দে মিরাট কনস্পিরেসি কেস মার্চ মাসে হয়। মিরাট ষড়যন্ত্র মামলা, এটা হয় মার্চ মাসে। লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে বোম ছোড়া, যেটা ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত করেন, এটা হয় হচ্ছে এপ্রিল মাসে। এটাও একটা বিশাল বড় ঘটনা ছিল। এবং আরো একটা ঘটনা, সেটা ভারতে নয় ব্রিটিশে হয়। সেটা ব্রিটিশ যে পার্লামেন্ট তাতে চেঞ্জ আসে, অর্থাৎ এতদিন অবধি ব্রিটিশ পার্লামেন্টের অধিকারী ছিল, বা বলতে পারো সেখানকার জয়ী পার্টি ছিল হচ্ছে কনজারভেটিভ পার্টি। সেই এই বছরে এসে সেটা চেঞ্জ হয়ে যায়, মে মাসে ভোট হয় এবং সেই ভোটে লেবার গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়, লেবার পার্টি। ব্রিটেনে তখন সব থেকে দুটো বড় পার্টি, যেমন ভারতে কংগ্রেস, মুসলিম লীগ এরকম দল ছিল, আর ব্রিটেনে ছিল হচ্ছে কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি। তো লেবার পার্টি এবার গভর্নমেন্টে আসে এবং লেবার পার্টি কিছুটা হলেও ভারতের প্রো ছিল, ভারতের ভালো চাইতো, বা এরকম টাইপের বলতে পারো, কিছুটা, এরকম নয় যে 100%। তো যাই হোক, এখানে লেবার পার্টি গভর্নমেন্ট আসে এবং রামসে ম্যাকডোনাল্ড ইনি প্রধানমন্ত্রী নিযুক্ত হন ইংল্যান্ডে। সেই সাথে যখনই এইটা চেঞ্জটা হয়, সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিবেরও চেঞ্জ আসে। এই পদটা পান উইটগুড বেন ইনি সেক্রেটারি অফ স্টেট নিযুক্ত হন। এইগুলো সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি, এই নামগুলো ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার ভারতে তখন যিনি ভাইসরয় তার নাম হচ্ছে লর্ড ইরউইনের ওপর এবার ব্রিটিশ গভর্নমেন্ট থেকে প্রেসার আসে, বা ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে নির্দেশ আসে যে ভারতীয়দের যে মানে ভারতীয়রা এতদিনে ব্রিটিশদের ধরেই নিয়েছে যে তারা আমাদের জন্য কিছু করবে না, তারা শুধু নিজেদের শাসনের জন্য এখানে করছে। সেই পরিস্থিতি, সেই ব্যাপারটা চেঞ্জ করতে হবে, ভারতীয়দের মনে আস্থা আনতে হবে যে ঠিক আছে ব্রিটিশ সরকার তোমাদের জন্য কিছু করতে চায়। সেই কারণে অক্টোবর 31, 1929 খ্রিস্টাব্দের 31শে অক্টোবর লর্ড ইরউইন কিছু ঘোষণা করেন। সেই ঘোষণাটাকে বলা হয় ইরউইনের ঘোষণা বা ইরউইনস ডিক্লিয়ারেশন। এই তারিখগুলো ইম্পর্টেন্ট। 31শে অক্টোবর 1929 খ্রিস্টাব্দে এই ঘোষণাটা করা হয়। তো এই ঘোষণার মাধ্যমে যেটা মেন মুদ্রা কথা, সেটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্ট মেনে নেয় যে ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন দেওয়া হবে। এতদিন ধরে যেটা বলে আসা হচ্ছিল যে এখনো পর্যন্ত সময় হয়নি ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়ার, আমরা এখনো এটা নিয়ে চিন্তা ভাবনা করছি না, কিন্তু এই ঘোষণার মাধ্যমে ফাইনালি মানা হয় যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। কিন্তু এখানে যেটা বলা হয়, মানে যেটা বলা হয় না, সেটা হচ্ছে কবে দেওয়া হবে। ভারতীয় যারা লিডার, বিশেষত কংগ্রেস, এই সময় চাইছিল যে যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া হোক। 1 বছরের টাইম দেওয়া হয়েছে, তার মধ্যে দেওয়া হোক, মানে তারা কম টাইমের মধ্যে চাইছিল। সেই রকম কিছু বলা হয় না যে কবে দেওয়া হবে। তো সেই ইরউইনের ঘোষণাটা একটু জেনে নাও আগে, তারপরে আমরা বাকি জিনিস জানবো। That declaration was made in the form of an official communique in the Indian Gazette on October 31st, মানে 31st October 1929। ভেরি ইম্পর্টেন্ট ডেট। এই দিনে
31 অক্টোবর 1929 খ্রিস্টাব্দে ইরউইনের ঘোষণা ভারতের যে বড় বড় সংবাদপত্রগুলো ছিল সেই সংবাদপত্রগুলোর মাধ্যমে দেওয়া হয়। এখানে একটা বড় সেন্টেন্স দেখতে পাচ্ছ, মানে বড় কোট দেখতে পাচ্ছ, যেটা পুরোটা লর্ড ইরউইন এখানে বলেন। মেন বক্তব্য এখানে হচ্ছে, আমরা ভারতীয়দের মানে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়দের ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন দিতে চাই, কিন্তু সেটা কবে দেওয়া হবে সেটা বলা হয়নি। যেটা এখানে লেখা রয়েছে, হাউএভার দেয়ার ওয়াজ নো টাইম স্কেল, দ্য ডোমিনিয়ন স্ট্যাটাস প্রমিসড বাই ইরউইন উড নট বি অ্যাভেলেবল ফর এ লং টাইম টু কাম। তো এখানে কোনো টাইম দেওয়া হয়নি। ব্রিটিশ সরকার চাইলে আজকে দিতে পারে, 5 বছর পর দিতে পারে, 10 বছর পর দিতে পারে, সেটা তার ব্যাপার, তাদের বক্তব্য। এটা কংগ্রেসও বুঝতে পেরে যায়। তো কংগ্রেস এই ইরউইনের ঘোষণা এতে অতটা বেশি মাথা ঘামাচ্ছিল না, তারা অতটা গুরুত্ব দেয়নি। ঠিক আছে, বলেছে, তাহলে আমাদের এবার জিজ্ঞেস করতে হবে কি, ভারতীয়রা মনে করছে আমাদের এবার জিজ্ঞেস করতে হবে কবে এটা দেওয়া হবে, কবে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। তো তার আগে মানে সেই সময় দিল্লি ম্যানিফেস্টো, এটা একটা ইম্পর্টেন্ট, দিল্লি ম্যানিফেস্টো হচ্ছে অক্টোবর 2, 1929 খ্রিস্টাব্দের, সরি নভেম্বর 2, 2রা নভেম্বর একটা ঘোষণা করা হয় যে গোল টেবিল বৈঠক হবে। গোল টেবিল বৈঠকটা জিনিসটা কি? গোল টেবিল বৈঠক হচ্ছে ভারতীয় যত লিডার রয়েছে, যত নেতারা রয়েছেন, মানে বড় বড় যে পার্টিগুলো রয়েছে তাদের প্রধান নেতাদের নিয়ে একটা বৈঠক হবে, যে ভারতে এবার কিভাবে শাসন করা হবে এইটা বোঝার জন্য। গোল টেবিল কেন এই বৈঠকটার নাম? শুধু বৈঠকও নাম দেওয়া যেতে পারতো, কিন্তু গোল টেবিল বৈঠক হচ্ছে এমন এক ধরনের বৈঠক, সেখানে একটা গোল টেবিল হবে এবং সেই গোল টেবিলের চারিদিকে এরকম লিডাররা বসবেন। এবার নর্মালি যদি একটা চৌকো টেবিলে বৈঠক হয়, তাহলে একজন প্রধান হন নর্মালি, এইরকম এই সাইডে যিনি থাকেন অন্যদের থেকে তিনি একটু বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝানো হয়, যার যিনি এই সাইডে থাকবেন, বাকি লিডাররা সাইডে থাকতো। এটা হচ্ছে চৌকো কোনো টেবিলে হলে প্রবলেম হতো, কিন্তু গোল টেবিল বৈঠক হলে এখানে বোঝাই যাবে না যে লিডারকে, অতএব সবাই যে সমান এই জিনিসটা বোঝানো যাবে, সেই কারণে গোল টেবিল বৈঠক, আর সেই কারণেই এই নামটাও সেখান থেকেই হয়ে গেছে রাউন্ড টেবিল কনফারেন্স। So, on November 2nd, 1929, a conference of prominent national leaders issued a Delhi manifesto which put forward certain conditions for attending the round table conference. তো দিল্লি ম্যানিফেস্টো হচ্ছে আর কিছুই নয়, এই গোল টেবিল বৈঠকে যোগ দেওয়ার একটা আমন্ত্রণ পত্র। এইরকম একটা আমন্ত্রণ পত্র সমস্ত লিডারদের কাছে যায়, যারা এই সময়ের সব থেকে বড় বড় লিডার তাদের কাছে। এবার এই রাউন্ড টেবিল বৈঠক কেন করা হচ্ছে? এর আগে আমরা যে জিনিসটা দেখলাম যে ইরউইনের ঘোষণা, ইরউইন ঘোষণা করছেন যে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, সেইটার জন্য কি করা হচ্ছে সেইটাই আমাদের এখানে আলোচ্য বিষয়। দ্যাট দ্য পারপাস অফ দ্য রাউন্ড টেবিল কনফারেন্স শুড বি নট to determine whether or when dominion status was to be reached, but to formulate a constitution for implementation of the dominion status, and the basic principle of dominion status should be immediately accepted. গোল টেবিল বৈঠক করার মেন উদ্দেশ্য ছিল এই সময় একটা সংবিধান তৈরি করা। ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু গোল টেবিল বৈঠক এই কারণে করতে চাইছে না যে আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে যাচ্ছি, কবে দেব, কবে ঘোষণা করব, এই সমস্ত আলোচনা করব, এইগুলো নয়। আমরা একটা সংবিধান তৈরি করে রাখতে চাইছি, ভবিষ্যতে কোনো একটা টাইমে যখন ভারতকে ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে তখন সেই সংবিধানটা কার্যকরী করা হবে, এইরকম একটা ব্যাপার। মানে এমন একটা সামনে একটা ফল দেখিয়ে দেওয়া যে দেখো তোমাদের কিন্তু আমরা ডোমিনিয়ন স্ট্যাটাস দিতে চাইছি, তার জন্য আমরা সংবিধানও তৈরি করে রাখছি, কিন্তু কবে দেব ভাই আমরা সেটা বলছি না, এমন একটা বিষয় যেটা স্বাভাবিকভাবে এটা কংগ্রেসের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। সেই কারণেই তারা প্রথম গোল টেবিল বৈঠকে অংশগ্রহণও করেনি। যাই হোক, এখানে সংবিধান তৈরি করার একটা ব্যাপার ছিল। দ্যাট দ্য কংগ্রেস শুড হ্যাভ মেজরিটি রিপ্রেজেন্টেশন অ্যাট দ্য কনফারেন্স। এখানে এটাও বলা হয় এই ম্যানিফেস্টোটাতে, দিল্লি ম্যানিফেস্টোতে, যে কংগ্রেস যেহেতু সব থেকে বড় দল ভারতের, সেই কারণে কংগ্রেসকে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে, সব থেকে বেশি লিডার কংগ্রেস থেকেই জয়েন করবে। দেয়ার শুড বি এ জেনারেল অ্যামনেস্টি ফর পলিটিক্যাল প্রিজনার্স অ্যান্ড পলিসি অফ
কনসিলেশন, যারা পলিটিক্যাল কারণে যাদেরকে বন্দি বানানো হয়েছে তাদেরকে নিয়েও কথা হবে, যে তাদেরকে ছাড়া হবে নাকি তাদের শাস্তি বহাল থাকবে, এই সমস্ত নিয়ে কথা হবে। সেই কারণে এই গোল টেবিল বৈঠক করা হচ্ছে। তো তিনখানা এখানে দেখতে পাচ্ছি, তিনখানা পয়েন্ট, এই তিনটে পয়েন্ট নিয়ে আলোচনা করার জন্য গোল টেবিল বৈঠক হবে, এবং সেটার একটা ম্যানিফেস্টো, তার একটা এরকম একটা আমন্ত্রণ পত্র হিসেবে এই দিল্লি ম্যানিফেস্টোকে দেওয়া হয়। ক্লিয়ার? এই অবধি দিল্লি ম্যানিফেস্টো কাকে বলা হলো? এটা একটা আমন্ত্রণ পত্র, আর কিছুই নয়। গান্ধী along with মতিলাল নেহরু and other political leaders, এখানে একটা স্পেস হবে, পলিটিক্যাল লিডার্স মিট লর্ড ইরউইন ইন ডিসেম্বর 1929। যখন প্রথম ঘটনা আমরা দেখলাম ফার্স্ট, সেটা হচ্ছে ইরউইনের ঘোষণা, সেখানে বলা হচ্ছে যে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে। সেকেন্ড বলা হলো রাউন্ড টেবিল বৈঠক বা গোল টেবিল বৈঠক হবে। থার্ড দিল্লি ম্যানিফেস্টো দেওয়া হলো, সেটার মাধ্যমে বলা হলো যে আমরা এই গোল টেবিল বৈঠকে কি আলোচনা করব, এখানে কে প্রধান, মানে কারা কারা জয়েন হবে, এই কি আলোচনা হবে, এইগুলো বলা হলো। এই সমস্ত দেখে কংগ্রেস তখন ভাবতে শুরু করে যে আমাদের লর্ড ইরউইনের সঙ্গে দেখা করা প্রয়োজন, এবং তাদেরকে গিয়ে কিছু জানানো প্রয়োজন যে আমরা কি চাইছি। এতদিন ধরে ব্রিটিশরাই পরপর বলে আসছে, আমাদেরও তো বক্তব্য রয়েছে। সেইটা বলার জন্য মহাত্মা গান্ধী এবং মতিলাল নেহেরু এরা দুজন লর্ড ইরউইনের সঙ্গে দেখা করেন 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। They asked the Viceroy for assurance that the purpose of the Round Table Conference was to draft a constitutional scheme for dominion status. এইখানে বলা হয়েছিল যে কনস্টিটিউশন করা হবে, তৈরি করা হবে, কিন্তু গান্ধীজি এবং মতিলাল নেহরু এখানে দেখা করে এইটা বলেন যে রাউন্ড টেবিল বৈঠকের পারপাস কি এইটা তৈরি করা, ডোমিনিয়ন স্ট্যাটাস কবে দেবে সেটা বলবে কি, তার জন্য কনস্টিটিউশন কি এখন যেটা তৈরি হচ্ছে সেটা ইমিডিয়েটলি এফেক্ট হবে, ভারতে সেটা কি চালানো হবে, এই সমস্ত জিনিসগুলো জানার জন্য এরা দুজন গিয়ে দেখা করেন। কিন্তু লর্ড ইরউইন ডাইরেক্ট বলে দেন যে এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো ব্যাপার নয়। ইভেন লর্ড ইরউইন এটাও এখানে বলেন যে দিল্লি ম্যানিফেস্টোতে যেটা বলা হয়েছে কনস্টিটিউশন বানানো হবে, ও সমস্ত কোনো ব্যাপার নয়, আমরা জাস্ট মিট করতে চাইছি। মানে দু রকমের কথা ব্রিটিশ সরকার এই সময় বলতে শুরু করে। একটু আগেই দেখো এখানে আমরা পেলাম যে ডমিনিয়ন স্ট্যাটাসের জন্য একটা কনস্টিটিউশন তৈরির কথা বলা হয়েছে দিল্লি ম্যানিফেস্টোতে। তারপরের এই ঘটনা, ইরউইন বলছেন যে এখানে কোনো রকম সেরকম আলোচনা হবে না, ইভেন এটাও বলা হবে না কবে ডমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, ইভেন এটাও হবে না, মানে এটাও ঠিক নেই যে আমরা রাউন্ড টেবিল বৈঠকে এই ডমিনিয়ন স্ট্যাটাস নিয়ে কথা বলবো। তাহলে কংগ্রেস জয়েন করে করবে এটা কি? তাদের যে বক্তব্য ছিল সেগুলো মানাই হচ্ছে না, যেটা বলা হচ্ছে সেটা করা হচ্ছে না, কংগ্রেস এটাকে রিজেক্ট করে দেয়। এবার লাহোর কংগ্রেস। তার আগে গান্ধীজি সহ কংগ্রেস এটা বুঝতে পেরে গেছিল যে ডমিনিয়ন স্ট্যাটাস নিয়ে যতই বড় বড় কথা ব্রিটিশ সরকার বলুক না কেন, তারা কিন্তু ডমিনিয়ন স্ট্যাটাস এখন দেবে না। সেই কারণে গান্ধীজি এতদিনের মধ্যে যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন, তার প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। তিনি ভারতের বিভিন্ন জায়গাতে ভ্রমণ করেন, দিয়ে মানুষকে সেখানে সমবেত করতে থাকেন, তাদেরকে রাজনৈতিক শিক্ষা দিতে থাকেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন অদূরেই একটা কোনো আন্দোলন শুরু হতে চলেছে। তো সেটা এই সময় হচ্ছিল। এবার আমরা যাব লাহোর কংগ্রেস এবং পূর্ণ স্বরাজ। এখানেই আমরা দেখতে পাবো যে কংগ্রেসের মূল লক্ষ্য এবার ডোমিনিয়ন স্ট্যাটাস থেকে চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাচ্ছে পূর্ণ স্বরাজ। Jawaharlal Nehru, who had done more than anyone else to popularize the concept of Purno Swaraj, was nominated the president for the Lahore session of the Congress in December 1929. 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে কংগ্রেসের অধিবেশন বসে লাহোরে, এবং এই অধিবেশনের যিনি চেয়ারম্যান হন, সভাপতি, তার নাম হচ্ছে জওহরলাল নেহেরু। কারণ জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এরাই মূলত এই পূর্ণ স্বরাজ সম্পর্কে সব থেকে বেশি আন্দোলন করেছিল, তারাই সব থেকে বেশি চেয়েছিল। তো সেই কারণে জওহরলাল নেহেরুকে এখানে বানানো হয় প্রেসিডেন্ট, এবং গান্ধীজি এখানে চান যে জওহরলাল নেহেরু
যেন প্রেসিডেন্ট হয়। মেনলি গান্ধীজির ব্যাকিংয়েই, গান্ধীজির কথাতেই জওহরলাল নেহেরু এখানে প্রেসিডেন্ট হয়। তাহলে আরেকটা জিনিস এখানে বোঝা যাচ্ছে যে গান্ধীজিও চাইছিলেন যে ঠিক আছে, অনেক হলো আমাদের ডমিনিয়ন স্ট্যাটাস, এবার আমরা পূর্ণ স্বরাজের দিকেই যাই, যেটা জওহরলাল নেহেরু বা সুভাষচন্দ্র বসু বলছে তাদের কথাই মানা হোক। সেই কারণেই গান্ধীজি এখানে জওহরলাল নেহেরুকে নমিনেট করেন প্রেসিডেন্ট হওয়ার জন্য। যেখানে এটা বলার কারণ দেখো, বলা হচ্ছে 15 out of 18 প্রভিশনাল কংগ্রেস কমিটিস হ্যাড অ্যাপ্রুভ নেহেরু। ঠিক আছে, সরি অ্যাপ্রুভ বলছি, অপোজড নেহেরু। অর্থাৎ কংগ্রেস ওয়ার্কিং কমিটি এই সময় প্রধান ছিল। কংগ্রেস ওয়ার্কিং কমিটি সম্পর্কে আমি আগে বলে এসেছি। তো কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে টোটাল 18 জন মেম্বার ছিল, তার মধ্যে 15 জনই চাইছিলেন না যে নেহেরু প্রেসিডেন্ট হোক। কিন্তু গান্ধীজির নেতৃত্ব, মানে গান্ধীজি যেহেতু তাকে সাপোর্ট করছেন, স্বাভাবিক ঘটনা, গান্ধীজি এই সময় কংগ্রেসের প্রধান, যতই ওয়ার্কিং কমিটি থাকুক গান্ধীজির কথা শেষ কথা। তো গান্ধীজি যখন তাকে সাপোর্ট করছে, তাই ফাইনালি জওহরলাল নেহেরুকে প্রেসিডেন্ট বানানো হয়। এবার যেটা বললাম, এটার পেছনে নিশ্চয়ই গান্ধীজির একটা ছিল যে ঠিক আছে, অনেক হয়েছে, এবার আমরা চলে যাচ্ছি পূর্ণ স্বরাজের দিকে। এবং নেহেরু তার প্রেসিডেন্ট হিসেবে যে স্পিচ তিনি দেন, সেখানে একদম ডাইরেক্ট বলেন যে আমরা এবার পূর্ণ স্বরাজ পেতে চলেছি, আমাদের এবার কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মূল লক্ষ্য হতে চলেছে। এবং ফাইনালি আমরা যেটা লাহোর সেশন থেকে বা লাহোরের অধিবেশন থেকে যেটা জানতে পারছি, কি কি মানে কংগ্রেস এখানে কি কি করে সেগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ লাহোর অধিবেশন খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথম এখানে ফার্স্ট এই রাউন্ড টেবিল যে কনফারেন্স, গোল টেবিল বৈঠক, সেটাকে রিজেক্ট করা হয়। কংগ্রেস এখানে জয়েন করবে না। এর কারণ হিসেবে আগেই বললাম যে কংগ্রেস যেটা চাইছে সেগুলো পাওয়া কিছুই দেওয়া হয়নি। না ডমিনিয়ন স্ট্যাটাস সম্পর্কে কথা বলা হবে, ইভেন ইরুইন বলেই দেয় যে এখানে কোনো সংবিধান নিয়ে কথা হবে না, তাহলে বেকার জয়েন করে লাভ নেই। তাই রাউন্ড টেবিল কনফারেন্সকে রিজেক্ট করে দেওয়া হয়, বয়কট করা হয়, এখানে কংগ্রেস থেকে কেউ জয়েন হবে না। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ওয়াজ ডিক্লেয়ার্ড অ্যাজ দ্য এম অফ কংগ্রেস। কংগ্রেসের লক্ষ্য এই সময় থেকে হয়ে যায় পূর্ণ স্বাধীনতা। কংগ্রেস এবার থেকে যা আন্দোলন করবে সেটা হবে পূর্ণ স্বাধীনতা পাওয়ার জন্য, আর কোনো ডমিনিয়ন স্ট্যাটাসের জন্য কোনো আন্দোলন এখন হবে না। Congress Working Committee was authorized to launch a program of civil disobedience, including non-payment of tax, and all members of legislature were asked to resign their seats. এই অধিবেশন থেকেই কথা শুরু হয়ে যায় এবং এখানে কংগ্রেস ওয়ার্কিং কমিটি অ্যাকসেপ্ট করে নেয় যে এবার একটা নতুন প্রোগ্রাম বা নতুন আন্দোলন আমরা লঞ্চ করতে চলেছি, সেটার নাম হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। আইন অমান্য আন্দোলন হোক বা এর আগে যেটা আমরা দেখে এসেছি অসহযোগ আন্দোলন, আন্দোলনগুলো কিন্তু প্রসেস সবই সেম, অর্থাৎ অহিংস হবে। প্রথম ব্যাপার হচ্ছে এটা নন ভায়োলেন্ট হবে, এবং সেকেন্ড, আমরা ব্রিটিশ সরকারের সমস্ত জিনিস বয়কট করব, আমরা ট্যাক্স দেব না, আমরা ব্রিটিশদের যে চাকরি এগুলো থেকে বেরিয়ে আসবো। যারা কংগ্রেস বা অন্যান্য যারা পার্টির লিডার রয়েছেন, যারা আইনসভাতে ভোটের মাধ্যমে জিতে গেছিলেন, তারা সকলে বেরিয়ে আসবেন সেই সমস্ত পদগুলো ছেড়ে, এইগুলো বলা হয়। তো কংগ্রেস ওয়ার্কিং কমিটি এখানে অ্যাকসেপ্ট করে দেয় বা অথরাইজেশন দিয়ে দেয় যে আমাদের এবার একটা নতুন আন্দোলন আমরা করতে চলেছি, সেটা হচ্ছে নন কোঅপারেশন, ওকে সরি সিভিল ডিসওবিডিয়েন্স, অর্থাৎ আইন অমান্য আন্দোলন। জানুয়ারি 26, 1930, এই দিনটা খুব ইম্পর্টেন্ট। 26শে জানুয়ারি 1930 এই দিনটা ঠিক হয় যে এই দিন ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হবে। ওয়াজ ফিক্সড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স অর স্বরাজ্য ডে টু বি সেলিব্রেটেড এভরিওয়্যার। প্রত্যেকে, ভারতের প্রত্যেকটা জায়গাতে এই দিনটা স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হবে 26শে জানুয়ারি 1930। এবং এই 1930 থেকে যতদিন অবধি না স্বাধীনতা পাওয়া গেছে 1947 সাল অবধি, প্রতি বছর এই দিনটাতে 26শে জানুয়ারি করে স্বাধীনতা দিবস বা স্বরাজ্য দিবস কংগ্রেস পালন করেছে। শুধু কংগ্রেস নয়, ভারতের সমস্ত মানুষ এই দিনটাকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করেছে। এবং সেই কারণেই পরবর্তীকালে যখন ভারতের সংবিধান তৈরি হয় 26শে জানুয়ারি আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি, মানে সেই দিনটাকেই সেলিব্রেট করার জন্য। অ্যাকচুয়ালি যখন ব্রিটিশরা ছেড়ে যায়, তারা তো আর এটা দেখে যায়নি যে 26শে জানুয়ারি কংগ্রেস স্বাধীনতা দিবস শুরু করেছিল, ওই দিনই আমরা ছেড়ে যাই। তারা আগে চলে গেছে, কিন্তু এই দিনটাকে আমরা সেলিব্রেট করি প্রজাতন্ত্র দিবস হিসেবে। ওকে, এবার হচ্ছে ডিসেম্বর 31, 1929, 31শে ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে।
অর্থাৎ এই সমস্ত এগুলো প্ল্যান প্রোগ্রাম হয় যে এই জিনিসগুলো আমরা করব। 31শে ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে, অর্থাৎ যে অধিবেশনটা হচ্ছিল লাহোরে, তো সেই অধিবেশনটার একদম শেষ দিনে রবি নদীর তীরে ট্রাই কালার ফ্ল্যাগ উত্তোলন করা হয় এবং জওহরলাল নেহরু এখানে ইনকলাব জিন্দাবাদ স্লোগান দেন। তো এই দিনটা ইম্পর্টেন্ট। 31শে ডিসেম্বর 1929 খ্রিস্টাব্দে রবি নদীর তীরে এই ঘটনাটা ঘটে এবং আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা, সেটা এই সময় কংগ্রেস অ্যাডপ্ট করেছিল, সেই পতাকাটা উত্তোলন করা হয়। ওকে, এরপরের ঘটনা হচ্ছে 26শে জানুয়ারি, অর্থাৎ স্বাধীনতা দিবস। এই দিন মহা সমারোহে কংগ্রেস সহ ভারতের অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষ এই দিনটাতে স্বাধীনতা দিবস পালন করে। সেখানে ধর্মের কোনো বিভেদ ছিল না, জাতির কোনো বিভেদ ছিল না, সকলে সমবেতভাবে এগিয়ে আসে এবং তারাও পতাকা উত্তোলন করে এই দিনটাতে স্বাধীনতা দিবস পালন করে। এবং তার সাথে সাথে আরো কাজ হতে থাকে, যেমন পাবলিক মিটিং হতে থাকে। পাবলিক মিটিং ওয়ার অর্গানাইজড অল ওভার দ্য কান্ট্রি ইন ভিলেজেস অ্যান্ড টাউন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স স্পিচ ওয়াজ রিড আউট ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ হোস্টেড। অর্থাৎ এই দিনে পাবলিক মিটিং হয়। প্রথমে এই দিনে যে ঘটনা ঘটছিল সেটা হচ্ছে সমস্ত মানুষ সমবেত হয়ে মিটিং করে, তারা নিজেদের মধ্যে মিটিং করে, তারা এখানে স্বাধীনতার বাণী পাঠ করে যে আমরা স্বাধীনতার জন্য আমাদেরকে উৎসর্গিত করছি, আমরা স্বাধীনতা নিয়ে আসবো, এবং ত্রিবর্ণ রঞ্জিত পতাকা এই দিন উত্তোলন করা হয়। দিস প্লেজ ওয়াজ এবং এটা অবশ্যই যে এটা পড়া হয়েছিল, যে পত্রটা, যে স্বাধীনতার শপথ বাণী বলা যেতে পারে, সেটা বিভিন্ন ভাষাতে, যেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ সেইখানকার সেই ভাষাতে এটা পড়া হচ্ছিল। দিস প্লেজ which is supposed to have been drafted by Gandhi made the following point। এবং এই যে ঘোষণাপত্রটা বা এই যে শপথ পত্রটা, এটা গান্ধীজি নিজে রচনা করেছিলেন এবং এখানে কিছু পয়েন্ট ছিল। প্রথম, ইট ইজ দ্য ইনঅ্যালাইনেবল রাইট টু ইন্ডিয়ানস টু হ্যাভ ফ্রিডম। ভারতীয়দের অধিকার রয়েছে স্বাধীনতা পাওয়ার, কারণ এই দেশটা ভারতীয়দের। ব্রিটিশরা এখানে এসে জোর করে বলপূর্বক রয়েছে, তো ভারতীয়দের স্বাধীনতা পাওয়ার অধিকার রয়েছে। দ্য ব্রিটিশ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া হ্যাজ নট অনলি ডিপ্রাইভড আস অফ ফ্রিডম অ্যান্ড exploit us, but has also ruined us economically, politically, culturally, সমস্ত দিক থেকে। শুধুমাত্র তারা যে আমাদের উপরে অধিকার করে বসে আছে তা নয়, আমাদের ইকোনমি, আমাদের পলিটি, আমাদের কালচার, সমস্ত কিছুকে ধ্বংস করছে ব্রিটিশরা। অতএব তাদেরকে এবার এখান থেকে চলে যেতে হবে, আমরাই এখানে প্রধান হব, আমরা স্বাধীনতা পাবো। উই আর বিং ইকোনমিক্যালি রুইন্ড বাই হাই রেভিনিউ। এবং এখানে সেটাও মনে করিয়ে দেওয়া হয় মানুষকে যে কিভাবে ব্রিটিশরা আমাদের ওপর অত্যাচার করছে, কিভাবে আমাদেরকে এক্সপ্লয়েট করছে, আমাদের কাছ থেকে বেশি বেশি ট্যাক্স নিচ্ছে, আমাদের সমস্ত জিনিসপত্র তারা নিজেদের কাজে ইউজ করছে, সমস্ত সম্পদ নিজেরা ইউজ করছে, এখানের শিল্প বাণিজ্য সমস্ত কিছু ধ্বংস করেছে। এগুলো সমস্ত কিছু মনে করে দেওয়া হয় এই পত্রটার মাধ্যমে। এবং এগুলো বলার কারণ হচ্ছে যাতে মানুষের মধ্যে সেই এটা আসে যে হ্যাঁ, আমাদের স্বাধীনতা পেতে হবে। নো রিয়েল পলিটিক্যাল পাওয়ারস আর গিভেন। কোনো আমাদের পলিটিক্যাল পাওয়ার দেওয়া হয়নি, ব্রিটিশরা যা মনে করছে তাই করছে। কালচারালি দ্য সিস্টেম অফ এডুকেশন has turned us from our moorings। অর্থাৎ আমাদের থেকে আমাদের যে শিক্ষা ছিল সেইগুলো মানে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের যে প্রাচীন শিক্ষা ছিল সেইগুলোকে অনেক বেশি খারাপ দেখানো হয়। এই সময় ব্রিটিশরা তাই করতো, ভারতীয়দেরকে বোঝানো হতো যে তোমরা দুর্বল, তোমরা কিছু জানো না, তোমাদেরকে আমরা এসে শিক্ষিত করছি, আমরা তোমাদেরকে সভ্য করছি, এইগুলো যে ভুল সেটাও এখানে বলা হয়। তো এই সমস্ত জিনিসগুলো এখানে বলা হয় এবং ফাইনালি সবাইকে শপথ নিতে বলা হয় যে আমরা এই ব্রিটিশ রুল থেকে, যারা এই সমস্ত গুলো করে আসছে তাদের থেকে আমরা নিষ্কৃতি পাবো, আমরা এখান থেকে স্বাধীনতা পাবো। এই পত্রে এটাই ছিল। তো ফাইনালি আমরা যেটা বুঝতে পারছি যে কংগ্রেসের মূল লক্ষ্য এই সময় হয়ে দাঁড়ায় পূর্ণ স্বরাজ, এবং এর মাধ্যমেই শুরু হয়ে যায় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। এবং আইন অমান্য আন্দোলন গান্ধীজি নিজে হাতে শুরু করেন একটা বিখ্যাত ঘটনার মাধ্যমে, সেটা হচ্ছে লবণ সত্যাগ্রহ, সল্ট সত্যাগ্রহ। তো
লবণ সত্যাগ্রহ ব্যাপারটা কি আর সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট কি, এইটা এবার আমাদের আলোচ্য বিষয়। এবার সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট একটা এখানে শুধু কমপ্লিট হবে না, আর একটা ক্লাস লাগবে, সেখানে আমি কমপ্লিট করব। তো চলো, গান্ধীজি গান্ধীজি বিশ্বাসী ছিলেন যে যে কোনো কিছু করার আগে অন্তত আমি যার বিরুদ্ধে করছি তাকে কিছু সুযোগ দেওয়া উচিত। তারা যদি ভালো হতে চায় তাহলে সেগুলো মেনে নেবে, যদি না হতে চায় তাহলে আমরা আন্দোলন করব। প্রত্যেকটা আন্দোলনের আগে গান্ধীজি ব্রিটিশ সরকারকে জানিয়েছেন যে আমরা এইগুলো চাইছি, যদি তোমরা দিতে চাও তো দাও, তাহলে আমি আন্দোলন করব না, যদি না দাও তাহলে আমরা আন্দোলন করব। তো এখানেও গান্ধীজি 11টা পয়েন্ট বলেন যে এই 11টা জিনিস আমাদেরকে দিতে হবে। যদি এটা দেওয়া হয় তাহলে আমরা কোনো আন্দোলন করব না, যদি না দেওয়া হয় তাহলে আমরা সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করব। তো সেই 11টা পয়েন্টকে বলা হয় গান্ধীজ 11 ডিমান্ডস, গান্ধীজির 11টা দাবি। To carry forward the mandate given by the Lahore Congress, Gandhi presented 11 demands to the government and given an ultimatum of January 31st, 1930 to accept or reject these demands. These demands were as follows. গান্ধীজি ফাইনালি এইটা ঠিক হয়ে গেছে কংগ্রেসের যে আমরা একটা আন্দোলন করছি, এবং গান্ধীজির যে ট্র্যাডিশনালি যে পদ্ধতি ছিল সেই অনুযায়ী গান্ধীজি একটা 11টা ডিমান্ড পেশ করেন, 11টা পয়েন্ট গভর্নমেন্টকে দেয়। যদি গভর্নমেন্ট মেনে নেয় তাহলে আমরা আন্দোলন করবো না। তার জন্য একটা টাইমও দেওয়া হয়, সেটা হচ্ছে জানুয়ারি 31st, 1930, 1930 জানুয়ারি 31-এর মধ্যে এই 11টা পয়েন্ট মানতে হবে। আর যদি গভর্নমেন্ট না চায় মানতে তাহলে রিজেক্ট করে দিক, তারও অপশন, মানে সেটাও বলে রাখেন গান্ধীজি, যদি তোমরা না মানতে চাও সেটা রিজেক্ট করতে পারো। তো এবার সেই 11টা পয়েন্ট কি কি ছিল, সমস্ত পয়েন্ট মনে রাখার কোনো প্রয়োজন নেই, কিন্তু ওভারঅল পয়েন্টগুলোকে 3টে ভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে ইস্যু অফ জেনারেল ইন্টারেস্ট, অর্থাৎ সাধারণ দাবি। 3 রকমের দাবি রয়েছে, সাধারণ দাবি, সেকেন্ড হচ্ছে কিছু স্পেসিফিক দাবি, আর একটা থার্ড দাবি হচ্ছে কৃষকদের জন্য দাবি। 3 রকমের দাবি। তো আলটিমেটলি 11টা পয়েন্ট কি কি ছিল সেগুলো। রিডিউস এক্সপেন্ডিচার অন আর্মি অ্যান্ড সিভিল সার্ভিস বাই 50%। প্রথম দাবি জানানো হয় যে আর্মি এবং সিভিল সার্ভিসের উপর যে খরচ হচ্ছে সেই খরচটা কমিয়ে 50% কমাতে হবে। প্রশ্ন আসবে এটার ফলে কি হবে? এটার ফলে এই 50% যে টাকাটা বেঁচে যাবে সেই টাকা দিয়ে ভারতের যে প্রবলেমগুলো রয়েছে সাধারণ মানুষের, সেইগুলোকে করা হবে, সেগুলোকে ঠিক করতে হবে। সেকেন্ড বলা হচ্ছে ইন্ট্রোডিউস টোটাল প্রহিবিশন, ক্যারি আউট রিফর্মস ইন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সিআইডি তে রিফর্ম আনতে হবে। ফোর্থ বলা হচ্ছে চেঞ্জ আর্ম অ্যাক্ট অ্যালাইন পপুলার কন্ট্রোল অফ ইস্যু অফ ফায়ার আর্মস লাইসেন্স, আর্ম অ্যাক্টে চেঞ্জ করতে হবে। এখানে এই সময় একটা ব্যাপার ছিল যে ভারতীয়রা পেত না, কোনো অস্ত্র রাখার অধিকার পেত না, কিন্তু ব্রিটিশরা সহজেই সেটা পেয়ে যেত। এইগুলোকে চেঞ্জ করতে হবে। রিলিজ পলিটিক্যাল প্রিজনার্স, অর্থাৎ যারা বন্দী রয়েছেন পলিটিক্যাল কারণে তাদেরকে ছেড়ে দিতে হবে। অ্যাকসেপ্ট পোস্টাল রিজার্ভেশন বিল, পোস্টাল রিজার্ভেশন বলতে এটা একটা পোস্টাল সিস্টেমের ওপর একটা রিজার্ভেশন ছিল, সেইটার বিলটাকে করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। সেকেন্ড হচ্ছে স্পেসিফিক ডিমান্ড যেগুলো ছিল, সেটা হচ্ছে রিডিউস রুপি স্ট্রিলিং এক্সচেঞ্জ রেশিও টু 1:4D। আচ্ছা, এটার মানে হচ্ছে সেই সময় ব্রিটেনে যে কারেন্সি চলতো সেটাকে বলা হচ্ছে স্ট্রিলিং, ঠিক আছে, মানে বলা হতো স্ট্রিলিং, আর ভারতের রুপি। তো তার মধ্যে যে গ্যাপটা রয়েছে সেটাকে কমাতে হবে। ওকে, সেকেন্ড হচ্ছে এটা ইকোনমিক্যাল, পুরোপুরি ইকোনমিক্যাল, কারণ যে আমাদের দেশের টাকা 1 টাকা মানে সেই দেশের প্রচুর অনেক বেশি ছিল, যেমন এখন রয়েছে সেম তখনও ছিল, সেটাকে কমাতে হবে। ইন্ট্রোডিউস টেক্সটাইল প্রোটেকশন, টেক্সটাইল বলতে হচ্ছে বয়ন শিল্প, তার উপরে প্রোটেকশন করতে হবে, তাদেরকে প্রোটেক্ট করতে হবে, টেক্সটাইল যে ইন্ডাস্ট্রি তাকে। রিজার্ভ কোস্টাল শিপিং ফর ইন্ডিয়ান, ভারতীয়দের এই নৌ পরিবহনে অংশগ্রহণ করাতে হবে, ভারতীয়রাও যেন সেখানে নৌ পরিবহন করতে পারে সেই সুযোগ দিতে হবে। ভারতীয়রা করতে পারে বলতে ভারতীয়দের নিজেরা করতে পারে, ভারতীয়রাও এখন
জাহাজের মাধ্যমে বিভিন্ন জায়গায় যায়, কিন্তু সেটা ব্রিটিশদের জাহাজে যায়, কিন্তু ভারতীয়দের সেই সুযোগটা দিতে হবে। এটা বলা হয় স্পেসিফিক পেশেন্ট ডিমান্ড বা কৃষকদের কিছু ডিমান্ড এখানে গান্ধীজি বলেন, যেমন রিডিউস ল্যান্ড রেভিনিউ বাই 50%। এটা হিউজ একটা ডিমান্ড ছিল যে কৃষকদের যে ভূমি কর সেটা 50% কমিয়ে আনতে হবে। অ্যাবলিশ সল্ট ট্যাক্স অ্যান্ড গভর্নমেন্ট সল্ট মোনোপলি, অর্থাৎ এই সময় নুন তৈরি করার জন্য ট্যাক্স দিতে হতো বা নুন কেনার জন্য ট্যাক্স দিতে হতো, সেই ট্যাক্সটা কমিয়ে সেটা বন্ধ করে দিতে হবে। এবং এই সময় শুধুমাত্র ব্রিটিশ সরকার বা ব্রিটিশরাই নুন তৈরি করতে পারতো, ভারতীয়দের কোনো অধিকার ছিল না, সেটাকেও কমাতে হবে। এবার এই পয়েন্টগুলোর মাধ্যমে আমরা একটা জিনিস দেখতে পাবো ওভারঅল, যে ভারতের সমস্ত শ্রেণীকে কন্ট্রোল মানে সেখানে জায়গা দেওয়া হয়েছে। কৃষকদের দেওয়া হয়েছে, শ্রমিকদের দেওয়া হয়েছে, যারা ব্যবসায়ী তাদেরকে দেওয়া হয়েছে, যারা সাধারণ মানুষ তাদেরকে দেওয়া হয়েছে, যারা আন্দোলনকারী রাজনৈতিক কাজে লিপ্ত তাদের কথা ভাবা হয়েছে, প্রত্যেককে ভেবে করা হয়েছে, এই পয়েন্টগুলো দেওয়া হয়েছে। এবং গান্ধীজি হয়তো নিজেও জানতেন যে এইগুলোকে কোনোদিনই ব্রিটিশ সরকার মানবে না, কিন্তু তা সত্ত্বেও তিনি এগুলো দিয়েছিলেন, কারণ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এইটা বুঝতে পারবে যে কংগ্রেস আমাদের জন্য কাজ করছে। এখানে কৃষকদের 50% ল্যান্ড রেভিনিউ কমানোর আন্দোলন মানে ডিমান্ড করা, মানে কৃষকরা বুঝতে পারবে যে ঠিক আছে, কংগ্রেস আমাদের জন্য কোনো কাজ করছে, অতএব আমরাও কংগ্রেসকে সাপোর্ট করব, আমরাও এই আন্দোলনকে সফল করার চেষ্টা করব। শিপিং কোম্পানি বা শিপিং এর যে ব্যাপারটা, সেটাতে ব্যবসায়ীদের টার্গেট করা হচ্ছে, ব্যবসায়ীরাও ভাববে যে ঠিক আছে, কংগ্রেস আমাদের জন্য আন্দোলন করছে, তাহলে আমাদেরকে কংগ্রেসকে সাপোর্ট করতে হবে। টেক্সটাইল যদি বলা হয়, সেখানেও ব্যবসায়ীদের ব্যাপার রয়েছে, সেখানে যারা টেক্সটাইল শিল্পের সঙ্গে যুক্ত তারা ভাববে এটা। এরকম প্রত্যেকটা ব্যাপারে প্রত্যেকটা জায়গায় এইটা চিন্তা করা হয়। ইভেন যারা পলিটিক্যাল প্রিজনার, অর্থাৎ যারা বন্দী রয়েছে, সেখানে শুধুমাত্র যে কংগ্রেস থেকে বন্দী রয়েছে তা নয়, বিভিন্ন দল থেকে বন্দী রয়েছে, সমস্ত দল ভাববে আরে কংগ্রেস তো আমাদের কথাও ভাবছে, সকলে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করব। তো সেই কারণে এখানে প্রত্যেককে কভার করা হয়। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে নুন। অন্য অনেক জিনিস ছিল, সেইগুলোকে নেওয়া যেত, নুনই কেন? এর কারণ নুন এমন একটা কমোডিটি, এমন একটা দ্রব্য, যেটা একজন গরিব ঘরের মানুষ, একদম নিম্ন শ্রেণীর মানুষ তারাও খাবে, যারা উচ্চবিত্ত তাদেরও খেতে হবে। নুনের সকলের প্রয়োজন রয়েছে। আর যদি নুনকে নিয়ে একটা কোনো আন্দোলন করা হয়, তাহলে সমস্ত মানুষের কাছে মেসেজ যাবে। এবার যদি কোনো একটা দামি জিনিসের কথা বলা হলো যে কার্পাস বস্ত্র, তাহলে সেই বস্ত্র হয়তো কয়েকটা শ্রেণীকে টার্গেট করবে, যারা খুব উচ্চবিত্ত বা মধ্যবিত্ত, তারা মেনলি কার্পাস বয়ন শিল্প বা কার্পাস মানে কাপড়ের উপরে তারা নির্ভরশীল, তারা হয়তো ভাববে তাদের জন্য করা আন্দোলন। কিন্তু নুন এমন একটা জিনিস, কেউ এই জিনিসটা ভাববে না যে এটা ওদের জন্য করা, আমাদের জন্য নয়, নুন সকলের প্রয়োজন। এই কারণে নুনকে এখানে বেছে নেওয়া হয় আন্দোলনের মূল ভিত্তি হিসেবে। তো লবণ আন্দোলন এখানে একটা লবণ একটা বড় ব্যাপার। তো বাই ফেব্রুয়ারি এন্ড গান্ধী হ্যাড ডিসাইডেড টু মেক সল্ট ইন দ্য সেন্ট্রাল ফর্মুলা ফর দ্য মুভমেন্ট। এবং এই কারণেই গান্ধীজি ফাইনালি ভাবেন যে সমস্ত আন্দোলনের মূল জিনিসটা রাখবেন নুন, কারণ নুন সকলেরই প্রয়োজন। সেটাই এখানে বলা হয়েছে অ্যাকচুয়ালি, হোয়াই সল্ট হ্যাজ চুজেন দ্য ইম্পর্টেন্ট থিম। নুনকে কেন রাখা হয়েছে, তার কারণ হচ্ছে সল্ট এমন একটা জিনিস সেটা সকলের কাছে দরকার, সকলেই এই জিনিসটা কনজিউম করে, সেই কারণে। তো ফাইনালি এই আন্দোলনে শুরু হয় ডান্ডি মার্চের মাধ্যমে 12ই মার্চ থেকে 6ই এপ্রিল 1930 খ্রিস্টাব্দ। এই সময় পৃথিবীর ইতিহাসে একটা বিখ্যাত ঘটনা ঘটে, যেখানে একজন বয়স্ক মানুষ শুধুমাত্র লাঠি হাতে একটা কাপড় পরিধান করে এগিয়ে যাচ্ছেন, তার পিছনে অসংখ্য হাজার হাজার মানুষ তাকে ফলো করছে। ব্রিটিশ সরকার জাস্ট দাঁড়িয়ে দেখছে, তাকে বাধা দিতে পারছে না, তাকে আটকাতে পারছে না। এইরকম ঘটনা, এটা খুবই কম, রেয়ার ঘটনা পৃথিবীর ইতিহাসে। এবং সেই কারণে এই ডান্ডি মার্চের ব্যাপারটা বহু জায়গায়, অনেক জায়গাতে পৃথিবীর বিভিন্ন দেশে এই ডান্ডি মার্চের মূর্তি তোমরা গেলে দেখতে পাবে, বিভিন্ন জায়গাতে এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করা হয়। এবং সব থেকে বড় ব্যাপার, এই আন্দোলনটা ছিল পুরোপুরি নিরস্ত্র
নন ভায়োলেন্ট একটা দল যাদের হাতে কোনো অস্ত্র নেই, তারা মানে নির্ভীকভাবে এগিয়ে যাচ্ছে, এই ঘটনা পৃথিবীর ইতিহাসে খুবই কম, এবং এইটার মাধ্যমেই আমাদের এই আইন অমান্য আন্দোলনের সূত্রপাত হচ্ছে। অন March 2, 1930, গান্ধী ইনফর্ম দ্য ভাইসরয় অফ হিজ প্ল্যান অফ অ্যাকশন। গান্ধীজির সব থেকে বড় ব্যাপার, তিনি আগে থেকে জানিয়ে দিতেন যে আমি কি করব, পারলে তুমি আটকে নাও। তো 2রা মার্চ 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি ভাইসরয়কে জানান যে তিনি কি কি করতে চাইছেন। তিনি বলেন যে আমি নুন বানাতে চাইছি, আমি যে নুনের যে আইনটা রয়েছে সেটাকে ভাঙতে চাইছি। অ্যাকর্ডিং টু দিস প্ল্যান, Gandhi, along with a band of 78 members of Sabarmati Ashram, was to march from the headquarters of Ahmedabad through the village of Gujarat for 240 miles. তো সবরমতী আশ্রম থেকে গান্ধীজি সহ 78 জন তার অনুরাগী যাত্রা শুরু করেন ডান্ডি উপকূলের দিকে, এবং সেখানে গিয়ে তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিজের হাতে নুন বানাবো, যেটা ভারতীয়দের জন্য বারণ ছিল, ভারতীয়রা এটা করতে পারতো না। অর্থাৎ আইন রয়েছে কি যে ভারতীয়রা নুন বানাতে পারবে না, সেটাকে আমরা অমান্য করব, অতএব আইন অমান্য আন্দোলন এইটার মাধ্যমে শুরু হবে। আর এটা প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট, 240 মাইল কতটা ডিস্টেন্স ছিল, কতজন ছিল, সমস্ত কিছু এখানে জানতে চাওয়া হয় পরীক্ষায়, তো সেইগুলো তোমাদের মনে রাখতে হবে। On reaching the coast of Dandi, the salt law was to be violated by collecting salt from the beach. গান্ধীজি নিজের হাতে ফাইনালি এই ডান্ডি উপকূলে পৌঁছে নিজের হাতে তিনি নুন বানিয়ে আইনকে ভঙ্গ করেন, এবং এর মাধ্যমেই শুরু হয়ে যায় সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন। এবং সেই সাথে সাথে গান্ধীজি এই আন্দোলনের প্ল্যান অফ অ্যাকশনও বলে দেন যে কি কিভাবে এই আন্দোলনটা করা হবে, এবং এই প্ল্যানগুলো তোমরা সকলেই জানো, কারণ বহুবার এটা আমরা আলোচনা করে এসেছি, কারণ গান্ধীজির যে আন্দোলন পদ্ধতি সেটা সব জায়গাতেই সেম। এখানে বলা হয় wherever possible civil disobedience of salt law should be started, যেখানে যেখানে সম্ভব সেখানে সেখানে নুন তৈরি করে সাধারণ মানুষ আইনকে ভঙ্গ করবে। এবার নুন তো আর সব জায়গায় তৈরি হবে না, যেখানে যেখানে সমুদ্র রয়েছে সেখানে সেখানে হবে, যেখানে যেখানে নেই সেখানে হবে না, কিন্তু প্রত্যেকটা জায়গার জন্য বলা হয় যে যেখানে সম্ভব সেখানে এইভাবে আইন ভাঙা হবে। ফরেন লিকার অ্যান্ড ক্লথ শপস ক্যান বি পিকেটেড, অর্থাৎ বাকি যেগুলো সেগুলো সবই সেম, অর্থাৎ বিদেশি মদ, বিদেশি কাপড়, এগুলোকে বর্জন করতে হবে। উই ক্যান রিফিউজ টু পে ট্যাক্স, আমরা ট্যাক্স দেব না। লয়ার্স ক্যান গিভ প্র্যাকটিস, অর্থাৎ যারা আইনজ্ঞ রয়েছেন, উকিল রয়েছেন, তারা তাদের কাজ ছেড়ে দেবেন, কারণ কাজটা কোথায় করছেন তারা? ব্রিটিশ কোর্টে, ভারতীয়দের নয় সেই কোর্টটা, ব্রিটিশের কোর্ট, তো সেখান থেকে রেজিগনেশন দেবে। পাবলিক ক্যান বয়কট ল কোর্টস বাই রিভারিং ফ্রম লিটিগেশন, অর্থাৎ পাবলিক চাইলে, যদি মানুষ চায় যে আমরা এই আইন সভা সমস্ত কিছু মানে ব্রিটিশদের আইনই মানবো না, অর্থাৎ তোমার আমার মধ্যে কোনো প্রবলেম হয়েছে আমরা নিজেদের মধ্যে মিটিয়ে নেবো, আমরা গিয়ে সেটাকে কোর্টে টেনে নিয়ে যাব না, তাহলেই ব্রিটিশদের কাছে গিয়ে পৌঁছতে হচ্ছে না। গভর্নমেন্ট সার্ভেন্ট ক্যান রিজাইন ফ্রম দেয়ার পোস্ট, গভর্নমেন্ট যারা সার্ভিস করে তারা পারলে তাদের পোস্ট থেকে করবে, পদত্যাগ করবে। গান্ধীজি আরো একটা ব্যাপার হচ্ছে, কাউকে কিন্তু জোর করে কোনোদিন বলেননি যে তোমাদেরকে ছাড়তেই হবে। এই আন্দোলনের মূল বক্তব্য হচ্ছে তোমরা যদি পারো তাহলে ছাড়ো, এরম নয় যে ছাড়তেই হবে। তো এইগুলো করা হবে অ্যাকচুয়ালি এই পুরো আন্দোলনে। অল দিস শুড বি সাবজেক্ট টু ওয়ান কন্ডিশন, ট্রুথ অ্যান্ড নন ভায়োলেন্স, এবং সব কিছুর ওপরে একটা জিনিস যে তোমাদেরকে অবশ্যই নন ভায়োলেন্ট থাকতে হবে, অবশ্যই তোমাদেরকে নিরস্ত্র একটা আন্দোলন করতে হবে, সত্যের পথে থাকতে হবে। ওকে, আর এই আন্দোলনটা তোমরা ততদিন অবধি চালাবে যতদিন না পূর্ণ স্বরাজ আসে। তো এটাই হচ্ছে গান্ধীজির বক্তব্য ছিল। তো এই যে ডান্ডি মার্চ, এটা একটা হিস্টোরিক ঘটনা, যেটা দিস হিস্টোরিক মার্চ মার্ক দ্য লঞ্চ অফ সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বিং অন March 12। তো 12ই মার্চ থেকে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট বা আইন অমান্য আন্দোলন শুরু হয়ে যায়। অ্যান্ড গান্ধী ব্রোক দ্য সল্ট ল বাই পিকিং আপ লাম্প অফ সল্ট অ্যাট ডান্ডি অন 6th এপ্রিল। 6ই এপ্রিল তিনি গিয়ে ফাইনালি ডান্ডি কোস্টে গিয়ে পৌঁছন, এবং দিয়ে তিনি এই আইনটা ভঙ্গ করেন। ঠিক আছে, এবার
গান্ধীজি নিজে করলেন এবং সবাইকে বললেন যে তোমরা যেখানে পারো সেখানে করতে থাকো, না এরকম উম, নুন বানাতে থাকো। সবাই খুব উৎসাহ নিয়ে করতে থাকে। গান্ধীজি বলেছেন এরকম একটা আন্দোলন শুরু হচ্ছে। প্রত্যেকটা আন্দোলন গান্ধীজি যখন করেছেন মানুষ খুব উৎসাহ নিয়ে সেটাতে অংশগ্রহণ করেছেন। এই ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। মানুষ, সাধারণ মানুষ সমবেতভাবে এই আন্দোলন করতে থাকে। ইভেন যেখানে সমুদ্র ছিল না সেখানে মানুষ কি করে, নুনের যে গোলাগুলো রয়েছে সেইগুলোকে অ্যাটাক করে। সেইখান থেকে অ্যাটাক করে বলতে এরম নয় যে অস্ত্র শস্ত্র হাতে ভেঙে দিয়েছে, এরম নয়, গিয়ে ওখান থেকে নিজের হাতে নুন বার করে এনে সবার মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এই আন্দোলন চলতে থাকে বিভিন্ন জায়গাতে। এই আন্দোলন চলে গুজরাট, বাংলা, প্রত্যেকটা জায়গাতে। যেখানে যেখানে সমুদ্র রয়েছে সেখানে তো হয়, যেখানে যেখানে সমুদ্র নেই সেখানেও এই আন্দোলনটা চলতে থাকে। ক্লিয়ার? এই হচ্ছে এই ব্যাপারটা। এর পরে কি হয়েছিল বাকি অংশটা আমরা পরের দিনের ভিডিওতে দেখবো। এবং এটা এই অবধি থাকছে, কারণ এরপরে যদি বাকিটা পুরোটা করতে যাই অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা। আশা করছি তোমরা এখানে যে ঘটনাগুলো হয়েছে পরপর বুঝতে পারলে। এরপরে আমরা নেক্সট ভিডিওতে এই সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট আশা করছি শেষ করে দেবো। আর তোমাদের কাজ হবে এই যতটা আমি পড়ালাম সেটা একবার রিভাইজ করে আসা। সে তোমাদের কাছে বই থাকলে অবশ্যই সেখান থেকে করতে পারো, বা এই পিডিএফটা নিয়ে তোমরা আরেকবার করে রিডিং পড়বে এবং বোঝার চেষ্টা করবে আমি যেভাবে বোঝালাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও। দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। থ্যাংক ইউ।